লোন করে বাড়ি কেনা ভালো নাকি একবারেই হচ্ছে যে ফুল পেমেন্ট করে বাড়ি কেনা ভালো, মানে দুটোর সুবিধা অসুবিধার পার্থক্যটা যদি বলতেন। কোয়ালিফাইং এর যোগ্যতাটা আসলে মানে কি কি যোগ্যতা আসলে লাগে, কারা আসলে কোয়ালিফাই হোম লোনের জন্য? হোম লোন আসলে যারা নিবেন সেই ক্ষেত্রে আসলে তাকে তো অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে। বড় বড় কোন বিষয়গুলোর দিকে আসলে খুব বেশি সচেতন থাকতে হবে, কোন দিকগুলো মাথায় রাখতে হবে, আপনি কি পরামর্শ দিবেন? লোন নেওয়ার পর যদি উনি লোন শোধ না করতে পারেন তখন ওরা কয়েকটা অপশন দেয়। প্রথমে মনে করেন ফরবেরেন্সে দেয় অ্যাটলিস্ট 6 মান্থ, তারপরে যদি 6 মান্থের ভিতরে উনি রিকভার না করতে পারেন তাহলে আরো 6 মান্থ অনেক সময় নেওয়া যায়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হোম লোনের জন্য করণীয়, তবে শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে লোন করে বাড়ি কেনা ভালো নাকি একবারেই হচ্ছে যে ফুল পেমেন্ট করে বাড়ি কেনা ভালো, মানে দুটোর সুবিধা অসুবিধার পার্থক্যটা যদি বলতেন। দুটার অসুবিধা পার্থক্য হচ্ছে এই যে মনে করেন আপনি যদি ক্যাশ পে করেন তাহলে তো আপনার বেসিক্যালি আর কোনো মান্থলি পেমেন্ট থাকবে না, শুধু ইয়ারলি ট্যাক্স আর ইন্স্যুরেন্সটা দিলে হলো। আর একসাথে এত টাকা জমানো অনেক সময় আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। এই জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনি লোন করে যদি বাড়ি কিনেন তাহলে আপনি মান্থলি পেমেন্টটা দিয়ে গেলেন আর ওভার দ্য টাইম গোটাও বাড়িটাও আপনার হয়ে গেল। এইটাই হোম লোনের আসলে ধরনগুলো আসলে কি কি? সো আপনি যদি ট্রেডিশনাল ওয়েতে যান তাহলে গভর্নমেন্ট ব্যাংক 3 ধরনের লোন আছে, কনভেনশনাল সরি 4 ধরনের, কনভেনশনাল, এফএইচএ, ইউএসডিএ আর বিএ লোন। ওইগুলোতে বেসিক্যালি আপনি লোয়ার রেট পাবেন মার্কেট রেট অনুযায়ী। তাছাড়া আছে নন কিউএম লোন যেগুলা গভর্নমেন্ট ব্যাংক না, সেই নন কিউএম লোন গুলোতে আপনি মনে করেন ইন্টারেস্ট রেট এবং অরিজিনেশন চার্জ গুলো অনেকটা বেশি আছে। সো এটা ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশনে কিভাবে আপনি কোয়ালিফাই করেন এর উপরে। জি, কোয়ালিফাই এর উপর যেহেতু ডিপেন্ড করে, আমি একটু শুনবো আপনার কাছে যে আসলে কোয়ালিফাইং এর যোগ্যতাটা আসলে মানে কি কি যোগ্যতা আসলে লাগে, কারা আসলে কোয়ালিফাই হোম লোনের জন্য? সো বেসিক্যালি যাদের ফর কনভেনশনাল লোন, যাদের ক্রেডিট ভালো 621 এর উপরে, ডাউন পেমেন্ট মিনিমাম 3% বা তার উপরে দিতে পারবেন। আর এফএইচএ লোন হচ্ছে আপনার কোনো ক্রেডিট স্কোর না থাকলে অনেক সময় লোনগুলো হয়, আর আপনার ভালো ইনকাম, তারপর আপনার ডাউন পেমেন্টের টাকাগুলো থাকতে হবে। আর বিএ লোনে মনে করেন ভেটেরানস এর জন্য যেগুলো, ওইগুলোতে কোনো ডাউন পেমেন্ট ছাড়াও লোন কিনা যায়, ক্রেডিট স্কোর 580 বা এর উপরে থাকলেই হয়। আর ইউএসডিএ তে অনেক সময় 580 প্লাস এবং আপনার ডাউন পেমেন্টের টাকাগুলো থাকতে হয়। ডাউন পেমেন্ট আসলে সর্বনিম্ন কতটুকু হওয়া কিংবা সর্বোচ্চ আসলে কতটুকু দিতে হয়? সর্বনিম্ন মনে কনভেনশনাল লোনে 3%, এফএইচএ তে 3.5, ভিএ লোন গুলোতে কোনো ডাউন পেমেন্ট লাগে না। আর ইউএসডিএ লোনে সেম 3.5% দিলেই হয়। আর সর্বোচ্চ আপনি যতটুকু পারেন ততই ভালো, কারণ আপনার পেমেন্টটা তখন শুরু হয়ে আসলো, মান্থলি পেমেন্টটা। জি, লোনের জন্য আসলে কি ধরনের কাগজপত্র দরকার হয়, কি কি ডকুমেন্টেশন দরকার হয়? হ্যাঁ, মনে করেন আপনি যদি W2 এমপ্লয়ি হন আর যদি আপনার ফিক্স ইনকাম থাকে তাহলে শুধুমাত্র 1 বছরের W2 থাকলেই হয়। আর কারেন্ট জব থাকতে হয়, 1 মাসের পে স্ট্যাব, তারপর আপনার ক্রেডিট ভালো থাকতে হয়। আর যদি প্রাইমারি কিনেন তাহলে টাকা ব্যাংকে না থাকলেও আপনি গিফট নিয়ে এনে কিনতে পারবেন। আর যদি আপনি সেলফ এমপ্লয়েড বা বিজনেস ওনার হন তাহলে আপনার 2 বছরের ট্যাক্স রিটার্ন আর ক্রেডিট তো ডেফিনেটলি ভালো থাকতে হবে, আর ব্যাংক স্টেটমেন্ট। জি, আপনি ক্রেডিট স্কোর 61 এর কথা বলছিলেন। ইনকামের কথা যদি আমি বলি যে অ্যাপ্রক্সিমেটলি আসলে কি ধরনের ইনকাম থাকলে তিনি আসলে সেই ক্ষেত্রে লোন পাবেন? এইটা ডিপেন্ড করতেছে আপনি কত লোন কিনবেন এর উপরে। কারণ আপনি ওই জায়গায় যদি কনভেনশনাল লোন করতে যান তাহলে আপনার ইনকামের আপনার কোয়ালিফাইং রেশিও হচ্ছে 50%। সো আপনি যদি 5,000 টাকার মান্থলি 5,000 টাকা ইনকাম করেন তাহলে আপনার সবকিছু খরচ টরচ মিলাইয়ে 2,500 টাকার উপরে আপনার কিছু এক্সপেন্সার যাইতে পারবেন। সো এইটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি লোন অ্যামাউন্ট কত নিচ্ছেন এর উপরে। জি, হোম লোন নেওয়ার সময় অনেকেই আসলে হিডেন চার্জের কথা বলে থাকে, সেই ব্যাপারে আসলে কি ধরনের সতর্কতা দিবেন কিংবা কি ধরনের পরামর্শের কথা বলবেন? এখানে হিডেন চার্জ বেসিক্যালি আপনি যদি ব্রোকার থেকে কিনেন তাহলে ব্রোকারের ক্ষেত্রে আপনি দেখতে পারেন 2 ধরনের চার্জ আছে। এক হচ্ছে ওই ব্রোকার কিভাবে গেট পেইড। যদি লেন্ডার পেইড হয় তাহলে দেখবেন ডিফারেন্ট কলামে আছে ও পেইড। আর যদি
আপনি দেখেন বড়োয়ার পেইড লোন থাকে, তাহলে দেখবেন ওইখানে ওই ক্লোজিং ডিসক্লোজার এক জায়গায় লেখা থাকবে বড়োয়ার কত পে করতেছে। তারপর আপনি দেখবেন আবার অন্য সেকশনে গিয়ে দেখবেন যে ওই জায়গায় আবার লেন্ডার ক্রেডিট দেওয়া। আর মর্গেজের ক্ষেত্রে বেসিক্যালি আমি যে মনে করি ওইখানে হিডেন কোনো চার্জ রাখার কোনো ইয়ে নাই, সুযোগ নেই, বললাম নাই বা কিছুই নাই। ওইটা বেসিক্যালি প্রাইসিং এর উপরে ডিপেন্ড করে। আপনি যদি প্রাইসিং মনে করেন পার রেট থেকে নিচে ইন্টারেস্ট রেট নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে অরিজিনেশন চার্জ বা অরিজিনেশন পয়েন্ট পে করতে হবে। আর যদি আপনি মার্কেট রেটের উপরে যান, তাহলে আপনি ক্রেডিট পাইবেন এর এগেইনস্টে। সো এখানে হিডেন চার্জ করার কোনো স্কোপই নাই। হোম লোন আসলে যারা নিবেন সেই ক্ষেত্রে আসলে তাকে তো অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে। বড় বড় কোন বিষয়গুলোর দিকে আসলে খুব বেশি সচেতন থাকতে হবে, কোন দিকগুলো মাথায় রাখতে হবে, আপনি কি পরামর্শ দিবেন? তো হোম লোনের ক্ষেত্রে প্রথমে যদি রেগুলার কনভেনশনাল বা ট্রেডিশনাল মর্গেজের ক্ষেত্রে আমরা প্রথমে ক্রেডিট স্কোরটা খুব একটা ভাইটাল রোল প্লে করে। সো যে ওইখানে লেট পেমেন্ট, চার্জ অফ বা এগুলো না থাকলেই সবচেয়ে ভালো। ক্রেডিট স্কোর আপনার যত ভালো হবে, আপনার ইন্টারেস্ট রেটটা তত আপনার ফেভারে থাকবে। তারপর হচ্ছে আপনার কাজ, যদি আপনি মনে করেন ভালো কাজ করেন বা আপনার ইনকাম বেশি থাকে, তখন ডেফিনেটলি আপনি বড় লোনের জন্য কোয়ালিফাই করবেন। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা জমানো টাকা। আপনি যদি প্রাইমারি কিনতে চান, তাহলে আপনি হয়তো সম্পূর্ণ টাকাই গিফট হিসাবে আনতে পারেন। কিন্তু যদি ইনভেস্টমেন্টে যান, তখন অনেক ক্ষেত্রে অনেক লেন্ডার গিফট এলাও করে না, আপনি তখন ওই জমানো টাকা থেকে ইয়ে করতে হবে। সো বেসিক্যালি এই চার জিনিসগুলোই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, যে আপনার ক্রেডিট কেমন, আপনার ইনকাম কেমন, আপনার বর্তমানে সেট কত আছে। জি, 2025 সালে আসলে আমেরিকার হাউজিং মার্কেটটা কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে 2025 সালে হাউজিং মার্কেটটা খুবই ভালো হবে। আপনি যদি রিসেন্টলি দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি অ্যানাউন্স করেছেন যে উনি ফেনিমের চিফ হিসাবে বিল পোল্ট্রিকে অ্যাপয়েন্টমেন্ট করবে। বিল পোল্ট্রি, আপনি পোল্ট্রি হাউসের আমেরিকার একটা বড় বিল্ডার হিসাবে পরিচিত। সো তাছাড়া ট্রাম্পের উনি তো রিয়েল এস্টেট ব্যবসায়ী বা সব দিক দিয়ে মনে করেন যেটা যে হাউজিং মার্কেট খুবই ভালো, এবং আমরা আরো প্রেডিক্ট করতেছি যে ইনফ্লেশন হয়তো কমে আসবে। সো রেটটা অনেকটা ফেভারেবল 6 বা 5.87 এর মধ্যে চলে আসবে রিসেন্টলি। জি, আচ্ছা, কেউ যখন হচ্ছে লোন নেয় এবং সেই লোন যদি তিনি শোধ করতে না পারেন, তাহলে আসলে পরবর্তীতে কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, লোন নেওয়ার পর যদি উনি লোন শোধ না করতে পারেন, তখন ওরা কয়েকটা অপশন দেয়। প্রথমে মনে করেন ফরবেরেন্সে দেয় অ্যাটলিস্ট 6 মান্থ। তারপরে যদি 6 মান্থের ভিতরে উনি রিকভার না করতে পারেন, তাহলে আরো 6 মান্থ অনেক সময় নেওয়া যায়। তারপর যদি মনে করেন উনি তারপরে পারেন না, তারপর উনাকে লোন মডিফিকেশনের অপশন দেয়। তো লোন মডিফিকেশনেও যদি উনি কোয়ালিফাই বা রিকভার না করতে পারেন, তারপর যদি গড়ের ভ্যালুটা অ্যাপ্রিসিয়েশন হয়, উনি গোটা সেল করে দিয়ে উনার ডাউন পেমেন্ট বা অন্যান্য খরচগুলো বের করে নিয়ে আসতে পারেন। ওটাও যদি না হয়, তাহলে উনি শর্ট সেলের মাধ্যমে ব্যাংকে গোটা দিয়ে দিতে পারেন। ব্যাংক সেল করে মনে করেন উনাকে শর্ট সেল হলে অনেক সময় উনাকে কিছু টাকা রিলোকেশন হিসাবে দেয়, নতুবা জিরো ব্যালেন্স আউট করে দেয়। তারপর যদি না হয়, তাহলে তো আর কোর্ট ফরক্লোজারে ছেড়ে দিতে হয়, ব্যাংক তার নিয়ে গোটা পরে সেল করে দিতে। বাট এর মধ্যে অনেকগুলো অপশন আছে কিন্তু ইউটিলাইজ করার মতো। 2-3 বছর সময় ওরা দিয়ে দেয়। আপনি যদি একটার পর আর একটা অপশন ট্রাই করেন, হাত ছাড়া আর কোনো উপায় নাই। জি, সুদের সময়সীমা কমানো কিংবা মাসিক কিস্তি কমানোর কোনো উপায় কি নেই বেশি ক্ষেত্রে? অবশ্যই আছে, কয়েকটা উপায় আছে। এক তো হচ্ছে আপনি যদি চান রিফাইন্যান্স করতে পারেন রেট কমানোর পর। না হলে অনেক এখন মনে করেন 90-95% মর্গেজ কোম্পানি ওরা রিকাস্টিং অফার করে। আপনি 10,000 বা এর বেশি যদি পেমেন্ট একসাথে দিয়ে দেন, তাহলে আপনি ফোন করে ওদের বলতে হবে যে হ্যাঁ, আমরা ওইটা নতুন করে রিকাস্টিং করবো। সো ওরা নতুন করে নতুন পেমেন্ট অ্যামাউন্ট অথবা নতুন টাইমলাইন আপনাকে দিয়ে দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।